আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানি ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুরঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে। মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেয়া
করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে আনছি কিনা। এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়াইছি। এখন আমার মায়ের ফোন আসলে কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে। এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এইসব ঢং কইরো না। এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি। এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ। এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া। এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। এখন আমার মায়ের বাসা থেকে আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত সস্তা জিনিস মেয়েকে কিভাবে দেয়। এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না আমি ভালো আছি। এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতে মাইর খেতে হয় না। এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না। এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের খিদা মেটানোর অধিকার নাই। এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না। এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত। এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা আমি। এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গহনা দেয়নি। এখন আমার মা অসুস্থ হলে আমাকে 2 দিন যাবত কাউকে বুঝিয়ে আমার মাকে দেখতে আসতে হয় না। এখন আমার শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী নই। এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকে কি ভালোবেসেছিলাম যে আজ রাতে অনেক মদ খেয়ে বাসায় ফিরে আমাকে মেরেছে। এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না। এখন আমাকে শুনতে হয় অন্য কিছু আমি ভালো না তাই আমার সংসার করতে পারি নাই, দোষটা আমারই। আরো কিছুদিন নাকি আমার দেখা দরকার ছিল, আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল। আমি এখন দুশ্চরিত্র একটা মেয়ে। অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল, একটু পটাইলে খায়া দেউন যাইব। আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লাদে মেয়ে খারাপ হইছে। বন্ধু বান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সি। আমার প্রশ্ন কই ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম? কই ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না? কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করত? কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো? কোথায় ছিল আমার বন্ধু বান্ধবদের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে অপমান করেছিল আর তারা ওই মুহূর্তে সেলফি তুলতে ব্যস্ত ছিল? কোথায় ছিল সবার এই বিবেক যখন আমার শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম? সত্যি করে বলেন তো, কেউ কি ছিলেন? সংসার ছেড়েছি, অন্যায় করেছি, আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল? তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখাননি। এখন কেন আপনাদের গল্পের আসরের মূল বিষয়টা আমি? এই দুনিয়ার কোনো মেয়েই চায় না তার সংসার ভাঙুক। সবাই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে, আমিও তো তাই চাইতাম। ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম। আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখেছেন আপনি কি করতেন? সে জায়গায় আমার এই অবস্থায় আমার বাবা মাকে আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন?
কোনটা ভালো হতো বলেন তো? আমি আত্মহত্যা করলে তখন হয়তো সবার টনক নড়ত, বলতেন আহারে মেয়েটা ভালো ছিল, অনেক সহ্য করছে, আল্লাহ ওর আত্মাকে শান্তি দেখ। ফেসবুকে আমাকে নিয়ে তোলপাড় পড়তো, নিড ফর জাস্টিস, অমুক তমুক। কিন্তু যারা জন্ম দিছে তারা কি করত? আমি অন্তত বেঁচে আছি এতেই তারা খুশি। আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন? সম্পূর্ণ ঘটনাটা জেনেই কি সমালোচনাটা করছেন? আমি বেঁচে আছি, ভালো না থাকি, অন্তত খারাপ নাই, কাঁদছি না। আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি, এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারে নাই যে একটা মেয়ে তার জন্য তার পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার জন্য আশা করেছিল। সম্মান, ভালোবাসা, অধিকার ছিল আমার প্রাপ্য, যেটা সে দিতে পারেনি। সে পেরেছে আমাকে ভেতর থেকে শেষ করে দিতে। দয়া করে একটা মেয়ে সম্পর্কে আঙুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটুকু জানুন, তারপর বিচার করুন। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায়, কেউ একজন খুব সামান্য কারণে তাদের ছেড়ে যায়, যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে। ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙা হৃদয়টাকে। তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, একদম একা। কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা, এক জীবন। আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায়, ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয় শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে। তবুও তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে, তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে। অথচ দেখা যায় অধিক সংখ্যক ভাঙা মন একা আধটুকু পথ চলতে পারে না, হাঁটতে তাদের পা টলে। কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে। আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে, মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক, আবার একবার প্রেম হোক তার সাথে। অতঃপর কেউ কেউ ফিরেও আসে, নিজে ভালো থাকার জন্য ফিরে আসে, নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে, এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাতে জড়িয়ে ধরে, যারা চায় এসব মানুষ আবার ফিরে আসুক, তাদের জন্য ওসব স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না, যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের। সম্পর্ক যাদের মাঝপথে ভেঙে যায়। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল, তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে দু কদম এগিয়ে দিয়ে আসলো।
এখন বর্তমানে কষ্ট দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ? তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কবর নিয়ে যেও। আমি চাই না আমাদের আর দেখা হোক কখনো। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর এখন এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আর নিচু হতে হয় না, কারো মন রাখতে হয় না, কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় বেশ আছে। একা থাকতে শিখে গেছি। এখন সবসময় মুখে একটা মৃদু হাসি থাকে। সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না। অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি। আজ তার অবেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে। প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি, তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন এক পর্যায়ে আসে যেন বিষ গিলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা। ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তেই। তবু ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা। ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা। তাকে বলেছিলাম ভালোবাসি, সে বলেছিল এসব নাকি আমি ভালো লাগে না। যেখানে ভালোবাসি ভালোবাসি বলে সারাক্ষণ একটা সময় অস্থির করে তুলত। তাকে বলেছিলাম চলো দেখা করি, সে বলেছিল ফালতু সময় আমার হাতে নেই। অথচ আমার সাথে দেখা করার জন্য সে পরিবারের সাথে লড়াই করতে একটা সময়। তাকে বলেছিলাম চলো বিয়েটা করে নি, সে বলেছিল বিয়ে করে আমায় খাওয়াবে কি, রাখবে কোথায়। অথচ একটা সময় পালিয়ে গিয়ে গাছতলা থেকে না খেয়ে দিন কাটাতে চেয়েছিল। তাকে বলেছি একই রাস্তায় পড়ে আছে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দিই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরও 5 বছর পরের কথা, কোনো এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু সত্য হলো, মেয়েটা এখন সংসারী। রান্নাঘরে দরদর করে ঘামছে সে।
তবুও হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো কথা আরো অনেকেই বলে, তবে আমিও কাঁদি। আমিও সব কিছুর আড়ালে কাঁদি। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয় তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়,
কারণ যে তোমার, সে কখনো এমন করবে না। মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দেবে। যে মানুষটা ছেড়ে যায়, সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে হলেও বুঝতে পারে আসলে সে জিতে যায়নি, বরং হেরেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে এসেছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয়, কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। কারণ তারা জানে এই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত, কিন্তু করেনি। তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনভাবে ভেঙে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলে পুনরায় আগের চেয়ে বেশি ভালোবাসতে জানে। তোমার ছেড়ে যাওয়া ওই মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কে কি কমেন্ট করে কিংবা রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডেদের সেটাও ফলো করে, তবে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সেই মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় ব্যাপার। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। প্লেট দিয়ে যখন আমার জনিপথ বড় করা হচ্ছিল, তখন আমি আল্লাহকে ডাকছিলাম। 4 বছরের ধর্ষিতা মেয়েটি। আমার স্বামী ছেলেকে দরজার সাথে বেঁধে ওদের সামনে আমায় ধর্ষণ করল। ধর্ষিতা নারী রহিমা। ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে গেছিলাম, সে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করলো আমায়। কলেজের ধর্ষিতা মেয়ে তানিয়া। খুব গরিব ছিলাম, তাই মাইশের বাড়ি কাজ করতাম। একদিন মালিকের বউ বাড়িতে ছিল না, আমি ঘর মুছতেছিলাম। তখন মালিক আয়সা দরজা বন্ধ কইরা আমার ইচ্ছা মতো ধর্ষণ করলো। ধর্ষিতা কাজের বুয়া আসমা বেগম। নিজের জন্মদাতা পিতা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে ধর্ষণ করলো আমায়। অভাগী ধর্ষিতা মেয়ে মৃত্যু ধানমন্ডি। কলেজে যাওয়ার সময় বখাটে ছেলেরা ডিস্টার্ব করে, তাই থানায় ডায়েরি করতে গেছিলাম আমি আর আমার ছোট ভাই। ভাইয়ের দোকানে যাইতে বললা আমাকে পিস্তলের ভয় দেখায় ধর্ষণ করলো আমায়। কামালগাঁও মডেল থানার ওসি। ধর্ষিতা মেয়ে আমায় বিয়ে করার লোভ দেখিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করলো। তারপর আমার গলা কেটে বস্তায় করে নদীতে ফেলে দিল। ধর্ষিত মেয়ে মেঘলা। সারাদিন কাজ করে বাসায় ফেরার পথে ছোট ছেলের জন্য বিস্কুট কিনে বাসে উঠেছিলাম। যে যার মতো নেমে গেছে। বাস যখন খালি, তখন মাঝ রাস্তায় বাস থামিয়ে সেই বাসে আমায় ধর্ষণ করলো বাস চালক। গার্মেন্টসের ধর্ষিতা আয়েশা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে আর আমার মাকে এক বিছানায় ধর্ষণ করলো এলাকার বখাটে। ধর্ষিতা মেয়ে নুসরাত। বাবা মার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, তাই খুব মন দিয়ে পড়াশোনা করতাম। কোচিং করতে স্যারের বাসায় গেছিলাম। স্যার পাশের রুমে ডেকে নিয়ে আমার হাত পা বেঁধে ধর্ষণ করলো। ধর্ষিতা ছাত্রী। সবাই বলতো মেয়েদের পোশাক নাকি ধর্ষণের মূল কারণ, তাই ইসলামী বোরকা হাতে পায়ে মোজা পরতাম। বিশ্বাস করেন, আমার চোখগুলো ছাড়া আমার শরীরের কিছুই দেখা যেত না। তবুও খালি রাস্তায় একা পেয়ে কিছু জানোয়ার আমাকে ধর্ষণ করলো। ধর্ষিতা মেয়ে খাদিজা নূর। করোনা ভাইরাসের জন্য ঘরে খাদ্য নেই বলে ত্রাণ আনতে গিয়ে 4 বছরের শিশু ধর্ষণ। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস। আরো এমন হাজারো ধর্ষিতার অভিযোগ লুকিয়ে আছে ধর্ষিত লাশটির মাঝে। নারী হয়ে জন্ম নেওয়াটা কি পাপ? স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্মেন্টস, রাস্তা, এলাকা, এমনকি নিজ বাসায়ও মেয়েরা নিরাপদ নয়। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি। কাকে কি বলবো? এরা মানুষের ক্রন্দন বোঝে না। আজ গানটা ভীষণ মনে পড়ে গেল। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় দলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালাইলে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে ছাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। মানুষ হলে মানুষ হয়ে পশুর কাজ করা, বনের পশুও ভালো। সংগ্রহিত। পরিস্থিতির শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে যখন আমাদের
কিন্তু মনের